আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, অথচ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি রয়েছে। এখন জঙ্গি হামলার আশঙ্কায় দেশের 8টি বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনে বিশেষ নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই বিষয়েই ভিন্নমত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি বলেছেন দেশে জঙ্গি নেই এ কথা পুরোপুরি বলা যাবে না, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথার বিপরীতে তিনি বললেন। তিনি বলছেন দেশে জঙ্গি রয়েছে, তবে অতীতে বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গিবাদকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা অনেকাংশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, মানে এটা আওয়ামী ন্যারেটিভের কথা তিনি বললেন। জাহিদুর রহমান বলেন দেশের জঙ্গি সম্পর্কে দুটি চরম ধারণা রয়েছে। একটি হলো দেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটি হলো দেশে কোনো জঙ্গি নেই। বর্তমান সরকার, মানে জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এই সরকার মনে করছে দুটো যে কথা বললাম তত্ত্ব দুটোই ভুল। জাহিদুর রহমান বলছেন বাংলাদেশে জঙ্গি আছে, সেটাকে আমরা কমব্যাট করতে চাই, মানে তারা সরকার এটিকে নির্মূল করতে চায়, মোকাবিলা করতে চায়। তিনি বলছেন যে কোনো সংকটকে স্বীকার না করলে সেটার চিকিৎসা করা যায় না, সো ইটস দেয়ার। তার মানে জঙ্গি দেশে আছে। এই যে তিনি বললেন দেশে জঙ্গি আছে, আবার দেশে জঙ্গিবাদ ইস্যুর অতিরঞ্জিত উপস্থাপন অথবা একেবারেই নেই বলা বাস্তবতার সঙ্গে যে সঙ্গতিপূর্ণ নয় এই কথাটা তিনি বলেছেন, এটি সমর্থনযোগ্য। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন তিনি ওই শব্দটা, মানে জঙ্গি শব্দটাই রিকগনাইজ করেন না। তিনি বলেন কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ, মানে চরমপন্থী পৃথিবীর সব দেশেই থাকে, আমাদের দেশেও থাকতে পারে, মানে বাংলাদেশেও থাকতে পারে। বলছেন রেডিক্যাল চরমপন্থী কিছু ফোর্স, ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী কিছু রাজনৈতিক দল হয়তো আছে বাংলাদেশে। বলছেন যে এসবে আমরা অভ্যস্ত, কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জঙ্গির কোনো অস্তিত্ব নেই। কেন তিনি এই স্ট্যান্ড নিলেন তা তিনিই ভালো বলতে পারবেন। আমরা দেখেছি যে অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, মানে আমরা দেখেছি যে মানে এই ধরনের ঘটনা যখনই সামনে এসেছে, গণমাধ্যমে এসেছে বা আলোচনায় এসেছে, হয় বিএনপি সরকার সেটা লুকানোর চেষ্টা করেছে, নয়তো পাশ কাটিয়ে গেছে বা পাত্তাই দেয়নি। এর ফলাফল কিন্তু আমরা ভোগ করেছি। এ প্রসঙ্গে দু একটি কথা বলি আমি। আসলে এই যে এখন দেশের 8টি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এটা তো এমনি এমনি হয়নি। এটি করা হয়েছে জঙ্গি হামলার শঙ্কা পেয়েছে বলেই, মানে সংশ্লিষ্টরা, আইন শৃঙ্খলা বাহিনী, হামলার হুমকি গোয়েন্দা নজরে এসেছে বলেই তারা এই হাই অ্যালার্ট জারি করেছে। সংসদ ভবন থেকে শুরু করে নানান জায়গায় এটি তারা করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের প্রধান থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন সবাই সতর্ক আছেন, পুলিশই আমাদেরকে সেটি জানাচ্ছে। তাদের কেউ পোশাকে আছেন, কেউ সাদা পোশাকে আছেন। এই যে বিশাল আয়োজন, এটি কেন? যদি কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকে, দেশের জঙ্গির তৎপরতা না থাকে, এটি কেন? তাহলে প্রশ্ন কি করতে পারি না যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি কোনো তথ্য আড়াল করতে চাইছেন, নাকি জনগণের দৃষ্টিটা তিনি অন্য কোথাও নিয়ে যেতে চাইছেন, ঘুরিয়ে দিতে চাইছেন অন্য কোনো দিকে? মানে জঙ্গি যদি না থাকবে তাহলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি, মানে যারা জঙ্গি কার্যক্রমে বিশেষায়িত একটি সংস্থা, তারা কেন এখানে ইনভলভ? অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ জঙ্গি কার্যক্রম সংশ্লিষ্টদের গতিবিধি কেন পর্যবেক্ষণ করছে, কেন গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে? পুলিশের অন্য ইউনিটের সদস্যরাও তো এটা নিয়ে দিনরাত কাজ করছে, সতর্ক আছে। পুলিশ সদর দপ্তর থেকে এটি জানানো হচ্ছে। হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি দেয়ায় জঙ্গি হামলার শঙ্কা আসলে ভর করেছে এখন সাধারণ মানুষের মনে। তারা অনেক প্রশ্নের হিসাব মেলাতে পারছেন না, এই কারণেই তাদের মনে শঙ্কা। আজকে আবার এটি জটিল হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী, যার পুলিশ ব্যস্ত এটিকে কমব্যাট করবার জন্য, এটিকে মোকাবেলা করবার জন্য, তিনি বলছেন জঙ্গি তৎপরতা নেই। তিনি এটি বলে কিছু আড়াল করতে চাইছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার অধীনস্থ বাহিনীকে তিনি একটু রিলিফ করে দিলেন? মানে আসলে বোঝা খুব মুশকিল। গণমাধ্যমে এসছে উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য, নাম আগেই আপনারা জেনেছেন, ইশতিয়াক আহমেদ সামি,
ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করেই সম্ভাব্য হামলার তথ্য পেয়েছেন গোয়েন্দারা, এবং গুরুত্বপূর্ণ তথ্য যে পেয়েছেন এই কথা স্বীকার করেছেন কিন্তু গোয়েন্দারা, এগুলো গণমাধ্যমে এসেছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন কিছুই স্বীকার করতে চাইছেন না? তিনি কি জানেন না কিছুই? তাকে জানানো হয়নি? এটা কি হতে পারে? সম্ভব নয়। গোয়েন্দা সূত্র বলছে একজন মাস্টার মাইন্ড, খেয়াল করবেন, একজন মাস্টার মাইন্ড তুরস্কে অবস্থান করে হামলার কলকাঠি নাড়ছে। জঙ্গি উগ্রবাদীদের তৎপরতা এবং হামলার সংখ্যা নিয়ে এর আগেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে ওই ইউনিটের গোয়েন্দারাই খবর পেয়ে চট্টগ্রামে গিয়েছেন এবং জঙ্গি সংগঠনের গুরুত্বপূর্ণ একাধিক সদস্যকে তারা গ্রেফতার করেছেন এবং তাদের হামলার পরিকল্পনার কথা তাদের মুখ থেকেই শুনতে পেরেছেন। এটি প্রতিবেদনে এসেছে। এক রিপোর্টে বলা হয়েছে দুটি উগ্রবাদী সংগঠন, একটি হচ্ছে লস্কর ই তৈয়বা এলইটি এবং তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি, এই দুটির এজেন্টরা বাংলাদেশে আসছে নানা অজুহাতে। এটি আমরা দেখেছি ইউনূস সরকারের আমলে অনেকেই এটি একেবারে ডালভাত হয়ে গিয়েছিল। তারা এসেছে গেছে, বাংলাদেশের সীমান্ত অঞ্চলে ঘুরেছে, নানান জায়গায় গেছে, নানান জনের সঙ্গে বৈঠক করেছে। এখন সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে যে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে সেখানে ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের যে তথ্য পাওয়া গেছে বা অভিযোগ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে, এবং তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ সহ আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে বলে জানতে পেরেছে পুলিশ সদর দপ্তর। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলছেন এমন কিছুই নেই? সেটাই আসলে বোধগম্য নয়। জুলাই গণ অভ্যুত্থানের কথা মনে আছে? সে সময় দেশের কারাগার থেকে অনেক দাগী সন্ত্রাসী চরমপন্থীরা বেরিয়ে গেছে, সঙ্গে একাধিক জঙ্গিও পালিয়ে গেছে। গণমাধ্যমে দেখেছি 9 জন জঙ্গি পালিয়ে গেছে, উল্লেখ করবার মতো। এখনো তাদের শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উগ্রবাদী হামলার আশঙ্কা সম্পর্কে স্পর্শকাতর তথ্য আছে পুলিশের হাতে, এমনটাই জানা যাচ্ছে পত্রিকার এক প্রতিবেদনে। বলা হয়েছে এতে উগ্রবাদী সংগঠনের কাছে সেনাবাহিনী ও ক্যান্টনমেন্টের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন একজন সেনা সদস্য। কি ভয়াবহ তথ্য! ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতকে এই তথ্য জানিয়েছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান। তার মানে এটি মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। উগ্র সংগঠনের মোস্ট ওয়ান্টেড সদস্য রাকিব হোসেন ওরফে ওবাইদা আল ওসামাকে গ্রেফতারের পর রোববার আদালতে হাজির করা হয়। এ সময় ওসি ধামরাই থানার ওসি বিচারককে লিখিতভাবে এই বিষয়টি অবহিত করেছেন। দৈনিক যুগান্তরে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য, এটি তার ভিত্তিতে রিপোর্টটি হয়েছে। কি বলছে সেখানে? মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে ফাতা কমব্যাট সিস্টেম এফসিএস নামের একটি সংগঠন, এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এই সংগঠনের নেটওয়ার্ক নাকি বিস্তৃত। নয়া দিগন্ত লিখছে বর্তমানে আন্তদেশীয় উগ্রপন্থী নেটওয়ার্কের বিস্তার, রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী প্রভাব এবং দক্ষিণ এশিয়ায় তীব্র ভূ রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই সংবেদনশীল হয়ে উঠছে। নানা সূত্রে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আরসা টিটিপিকে ঘিরে একটি সমন্বিত ত্রিমুখী নেটওয়ার্ক সক্রিয় হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। গোয়েন্দারা এগুলো বলছেন। দৈনিক নয়া দিগন্ত এর আগেও এই ধরনের একাধিক প্রতিবেদনে আরসা, টিটিপি এবং টিটিপির সম্ভাব্য তৎপরতা সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তরফ থেকে কতটা কার্যকর আসলে এটিকে মোকাবেলা করা হয়েছে এটি স্পষ্ট নয়। নিরাপত্তা বিশ্লেষকদের বরাতে নয়া দিগন্ত জানিয়েছে আনসার আল ইসলাম বর্তমানে টিটিপি তেহরিকি তালিবান বাংলাদেশ এই নাম ধারণ করেছে, করে তারা শক্তিশালী উগ্রপন্থী নেটওয়ার্ক হিসেবে আবির্ভূত হতে চাইছে। বিশ্লেষকদের মতে বিমান বাহিনীকে লক্ষ্যবস্তু করার পেছনে কৌশলগত কারণ থাকতে পারে। গত কয়েকদিন ধরে দেখছেন বিমান বাহিনীর নানান সদস্যের নাম নিয়ে, সেনাবাহিনীর কোনো সদস্যের নাম নিয়ে এবং বিভিন্ন বিমান ঘাঁটিতে অভিযানের নাম নিয়ে অনেক তথ্য কিন্তু বেরিয়ে এসছে। তারা বলছে এর পিছনে অনেক কারণ আছে। কি কারণ?
কারণ হিসেবে বলছেন বিশ্লেষকরা 2026 সালের জানুয়ারিতে, মানে এই বছরের জানুয়ারিতে বাংলাদেশ এবং পাকিস্তানের বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে সম্ভাব্য সামরিক সহযোগিতা এবং প্রযুক্তি ক্রয় নিয়ে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। এখন আমি আসলে প্রসঙ্গক্রমে একটি কথা উল্লেখ করতেই চাই, এই যে জঙ্গি নেই, জঙ্গি তৎপরতা নেই, বা এটি নিয়ে আমাদেরকে আশ্বস্ত করবার যে চেষ্টা সরকারের তরফ থেকে করা হয়েছে, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের আমলে এটি নেগেটিভ হতে পারে, 100টাই যে জেনুইন দাবি ছিল সেটি আমি বলছি না, কিন্তু আমরা যদি একটু দেখি 2001 সালে যে রমনার বটমূলে হামলা হয়েছে, কতজন মানুষ প্রাণ হারিয়েছে, এবং এর আগে পরে একই ধারাবাহিকতায় বাংলাদেশে কিন্তু অনেক হামলা হয়েছে, ছোট বড় মাঝারি অনেক হয়েছে। আমি দু একটি কথা বলতে চাই। আপনাদের বাংলা ভাইয়ের কথা নিশ্চয়ই মনে আছে, ওই সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং জামাত তাদের শরিক ছিল, কিন্তু তারা সবাই বলেছে দেশে কোনো জঙ্গি নেই। ময়মনসিংহের সিনেমা হলে হামলা হয়েছে, এটাকে বিদেশি গণমাধ্যম জঙ্গি হামলা বলে প্রতিবেদন করেছে, আমরা কিন্তু সেটা বলিনি, আমরা বলেছি সন্ত্রাসী হামলা বাংলাদেশের গণমাধ্যম। কারণ কি বোঝা মুশকিল। 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলাকে আপনি কি বলবেন? 2005 সালের 17 আগস্ট দেশের 63 জেলা, মানে একটি জেলা বাদে একযোগে যে বোমা হামলা করেছে জেএমবি, এটিকে কি বলবেন? বোমা হামলা চালিয়ে বাংলাদেশে বিচারক হত্যার ঘটনা ঘটেছে, স্বাধীন বাংলাদেশে আদালত এলাকায় বোমা হামলা হয়েছে। 1999 সালের 6 মার্চ যশোর টাউন হলে উদীচী শিল্প গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা বিস্ফোরণ ঘটেছে, নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। ওই বছরেরই 20 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলা হয়েছে। এরকম আরো বলতে পারি। 2016 সালের 1 জুলাই হোলি আর্টিজান হামলার কথা কি আমরা ভুলে গেছি? এর কি বলা সম্ভব? বিদেশি নাগরিকদের হত্যার উদ্দেশ্যেই নাকি ওই হামলা চালানো হয়েছিল, এমনটি আমরা জেনেছি, জানানো হয়েছে। এবং ওই হামলায় 17 জন বিদেশি সহ মোট 22 জন মারা গেছেন, হত্যা করা হয়েছে। তো এইভাবে অনেক বলতে পারবো, আমি সেটা বলতে চাই না, আমি সমাপনীতে এই কথাগুলো বলতে চাই যে সম্ভাবনা সংকট থাকতেই পারে। কেন স্বরাষ্ট্রমন্ত্রী, যার কি দায়িত্ব, যার অধীনস্থ দপ্তর অধিদপ্তর বিভাগ সতর্কভাবে কাজ করছে, গোয়েন্দারা কাজ করছে, তারাই বলছে, গণমাধ্যমে প্রচার করছে, প্রেস ব্রিফ করছে, তিনি কেন এটিকে এভাবে এড়িয়ে যাচ্ছেন, উপেক্ষা করছেন, হালকা করছেন, বোঝা মুশকিল। আমরা তো বুঝতেই পারছি যে, আপনারাও বুঝতে পারছেন, বাংলাদেশ একটি জটিল ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্যে এখন অবস্থান করছে, যেখানে আঞ্চলিক প্রতিযোগিতা, আন্তঃসীমান্ত নিরাপত্তা ঝুঁকি এবং অস্থিতিশীলতার নানান উপাদান একসঙ্গে কিন্তু এখানে কাজ করছে, সক্রিয় রয়েছে। কিছু বিশ্লেষক এমন দাবি করেন, উগ্রপন্থী নেটওয়ার্কগুলো বাহ্যিক প্রভাব এবং স্বার্থের সাথে যুক্ত হয়ে দেশের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য উদ্বেগ সৃষ্টি করছে। তাই বলবো, আবেগ নির্ভর অবস্থান নেওয়া সঠিক নয়, নেওয়া উচিত নয়, বরং বাস্তব ভিত্তিক ও তথ্য নির্ভর কৌশল গ্রহণ করা উচিত। যেমন শক্তিশালী গোয়েন্দা সমন্বয়, যেটি হয়তো করছে সরকার, এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি এবং সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়ন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই কিন্তু বেরিয়ে এসেছে। আপনারা জানেন যে পৃথিবীতে সব জায়গায় এখন কম বেশি উদ্বেগজনক হারে সহিংসতা বাড়ছে। তাহলে আমরা তো এই গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশ তো পৃথিবীর বাইরে নই, তাহলে কেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই স্বীকার করতে চাইছেন না? আবার যে উপদেষ্টা কিছুটা স্বীকার করলেন যে হ্যাঁ আছে, জঙ্গি আছে, তিনিও আবার ওই যে আওয়ামী নেগেটিভ, যে এই জন্য তারা করেছে, এটি সামনে এনে বর্তমান যে শঙ্কা বা আশঙ্কা আছে এটিকে কি তিনি একটু হালকা করতে চাইলেন? আর বেশি আসলে বলতে চাই না, শুধু প্রশ্ন করতে চাই যে কি হচ্ছে, কি হবে, এটি এখন হয়তো আমরা জানতে পারছি না, কিন্তু একটা নির্দিষ্ট সময় আমরা জানতে পারবো যে কি হচ্ছে বা কেন হচ্ছে, কি হবে। আপাতত প্রয়োজন সতর্কতা। সবাই সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।